নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানাদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের দাবিংশ পর্ব। সদানন্দর পেছন থেকে হঠাৎ কে যেন বলে উঠল, আরে সদা, তুই এখানে, আর আমি তোকে গরু খোঁজা করে বেড়াচ্ছি। সদানন্দ পেছন ফিরে দেখলে প্রকাশ মামা। প্রকাশ মামা বলতে লাগলো, কখন ছাড়া পেলি তুই? সদানন্দ বললে, এই একটু আগে। একটু আগে? অথচ আমি সারা থানাটা হন্যে হয়ে বেড়াচ্ছি তোর জন্যে। বড় দারোগাটা ভারী বজ্জাত, জানলি? মোটে কথা বলতে চায় না। শেষকালে 1000 টাকা যখন হাতে তুলে দিলুম তখন হুকুম দিলে তোকে ছাড়বার। আমাকে বড় দারোগা বললে ছেড়ে দিয়েছে। তা ছেড়ে দিলে তো আমি দেখতেই পেতুম। আমি তখন থেকে একবার ঘর একবার বার করছি, আর এদিকে তুই এখানে দাঁড়িয়ে ভ্যারেন্ডা ভাজছিস। সদানন্দ বললে, তুমি ঘুষ দিলে? প্রকাশ মামা বললে, ঘুষ দেব না? ঘুষ না দিলে তুই এখন এখানে দাঁড়িয়ে গায়ে হাওয়া লাগাতে পারতিস? এতক্ষণ হাজতখানার ঘরে তোকে পচে মরতে হতো না? তাই আমার সঙ্গে আয়, যা ঠান্ডা পড়েছে, শরীরটাকে একটু গরম করতে না পারলে আর চলছে না, আয়। সদানন্দ তবু জিজ্ঞেস করলে, কোথায়? প্রকাশ মামা এবার সদানন্দর একটা হাত ধরে টান দিলে, বললে, তুই আয় না, এত রাত্রিরে তো আর নবাবগঞ্জের ট্রেন নেই। একটা রাত কলকাতাতেই তো কাটাতে হবে, আয়, তোকে এক জায়গায় নিয়ে যাই। বলে প্রকাশ মামা সদানন্দকে টানতে টানতে যে কোন দিকে নিয়ে চলল তা সে বুঝতে পারলে না। সত্যি প্রকাশ রায় যেন নবাবগঞ্জের চৌধুরী বাড়িতে শনি হয়েই ঢুকেছিল, নইলে কোথাকার কোন নবাবগঞ্জের চৌধুরী বাড়ির বংশধরকে সে সেদিন কালীঘাটের মানদামাসির বস্তি বাড়িতেই বা নিয়ে গেল কেন? তা মানদামাসির প্রসঙ্গ পরে বলবো। তার আগে নবাবগঞ্জের কথা আগে কিছু বলতে হবে, কারণ এ গল্পের শেষ যেখানেই হোক নবাবগঞ্জেই এ গল্পের শুরু। সেই নবাবগঞ্জের চৌধুরী বাড়িটার ভেতরে যে তখন ভাঙন ধরতে শুরু হয়েছে, বাইরে কিন্তু তা এতটুকু বোঝবার উপায় ছিল না। বাইরে তখনও বিধু কয়ালের ছেলে শশী কয়াল দাঁড়িপাল্লায় ধান চাল মেপে মেপে গোলায় তোলে। পরমেশ মৌলিক প্রতিদিন চণ্ডীমণ্ডপে এসে কাঠের বাক্সখানা সামনে নিয়ে বসে। তারপর খেরো খাতাখানা খুলে হিসেবের কুটিল অঙ্কগুলো কষতে কষতে জলের মতো তরল সরল করে আয় ব্যয়ের সমতা সাধন করে। কিন্তু আয়ের চেয়ে ব্যয় বেশি হলেই তার মাথায় টনক নড়ে। কিন্তু পরমেশ মৌলিকের মাথার ওপর আছে কৈলাস গোমস্তা। কৈলাস গোমস্তা আরো পাকা লোক। সে সেই খাতাগুলো দেখে আর দেখার পর মঞ্জুর করে দেয়। কোথাও বা খরচ জোরে, তারপর তা থেকে সেগুলো পাকা খাতায় তোলে। যতদিন কর্তাবাবু সুস্থ ছিলেন ততদিন তিনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেন। বলতেন, এটা এখানে কি লিখেছ কৈলাস? এই 2 পয়সা কিসের খরচা? কৈলাস বলতো, আগে 2 পয়সার বিড়ি। বিড়ি? বিড়ি শুনে চমকে যেতেন কর্তাবাবু। বলতেন, বিড়ি খেয়েছে কে? এ বাড়িতে বিড়ি কে খায়? কৈলাস বলতো, আগে ওই যে কাঞ্চন শেখরা এসেছিল সে বিড়ি খেতে চাইল কিনা, তাই। কর্তাবাবু রেগে যেতেন, বলতেন, কাঞ্চন শেখরা বিড়ি খেলে? আগে হ্যাঁ। তা সে বিড়ি খাক আর গাঁজাই খাক, তার জন্য আমি পয়সা দেব কেন? তার নেশার খরচ জোগাবার জন্য আমার কিসের গরজ? কৈলাস গোমস্তা কিন্তু কিন্তু করত। বলতো, আগে সে যে বিড়ি খেতে চাইলে। কর্তাবাবু বলতেন, না, ওসব চলবে না আমার কাছে। বিড়ি খেতে হয়তো সে নিজের পয়সায় খাক। তুমি এক কাজ করো, ওর নামে তো 100 টাকা আগাম বায়না লেখা আছে, ওই জায়গায় ওটা কেটে লিখে রাখো 100 টাকা 2 পয়সা আগাম। আর এবার থেকে যদি আর কখনো বিড়ি খেতে চায় তো তবিল থেকে আর পয়সা দেবে না। 12 তলায় পান বিড়ি সিগারেটের দোকান আছে, তুমি তাকে দোকান দেখিয়ে দেবে। কৈলাস মাথা পেতে অপরাধ স্বীকার করে নিত। বলতো, আগে তাই দেব।
এককালে কর্তাবাবু কালীগঞ্জের হর্ষনাথ চক্রবর্তীর গোমস্তাগিরি করেছেন, সুতরাং গোমস্তারা কিরকম করে হিসেবের কারচুপি করে তা তিনি জানতেন। এখন তাঁরই গোমস্তা আবার তেমনি করে হিসেবের কারচুপি করবে তা তিনি বরদাস্ত করতে পারবেন না। দুটো তো মাত্র পয়সা, কিন্তু সেই দুটো পয়সার অপব্যয়ও তিনি সহ্য করতে পারতেন না। এখন এই যে তিনি চিৎপাত হয়ে শুয়ে পড়ে আছেন, তিনি জানতেও পারছেন না তার কৈলাস গোমস্তা কত 2 পয়সা হিসেবে কারচুপি করছে। তবু বাইরে থেকে সবাই ঠিক আছে। ননি ডাক্তার নিয়ম করে আসছে, ওষুধও পড়ছে নিয়ম মতো। দিনুও সেবা করে যাচ্ছে দিন রাত, আর সে সেবাও ঠিক তেমনি সেবা। নিজের পরিবারও এমন করে কোনো স্বামীকে সেবা করতে পারে না। অথচ দিনুর কি একটা কাজ! বেয়াই বাড়ি থেকে লোক এলো তত্ত্ব নিয়ে, তাদের চান করবার জন্য তাকেই কুয়ো থেকে জল তুলে দিতে হবে। বিশ্বাস করবার মতো, নির্ভর করবার মতো লোক ওই এক দিনুই। দিনু যে কখন ঘুম থেকে ওঠে, কখন খায়, কখন ঘুমোয়, তাকেও দেখতে পায় না। ডাকলেই দিনু এসে হাজির হবে, বলবে, আমাকে ডাকছিলেন আজ্ঞে? এর মধ্যেই চৌধুরী মশাই সেদিন রানাঘাটের কোর্ট থেকে দৌড়তে দৌড়তে ফিরলেন। তাঁর যেন আর তর সইছিল না। চণ্ডীমণ্ডপে পরমেশ মৌলিক আপন মনে কাজ করছিল। ছোট মশাইকে দেখেই দাঁড়িয়ে উঠল। কি পরমেশ, খবর সব ভালো তো? প্রাণকেষ্ট শাহ মশাইয়ের আড়ত থেকে পাটের টাকা দিয়ে গেছে? পরমেশ মৌলিক বললে, আজ্ঞে কই না তো। আর ভুবন বসাক আর এসেছিল? আজ্ঞে না। চৌধুরী মশাই রেগে গেলেন, বললেন, দেখলে আমি নেই আর সবাই সাপের 5 পা দেখেছে। পরমেশ মৌলিক হঠাৎ কথার মাঝখানে বলে উঠল, আজ্ঞে দারোগাবাবু এসেছিল পরশু। দারোগাবাবু? রেলবাজারের দারোগাবাবু? কেন, আবার পাওনা গন্ডা চাই নাকি? আজ্ঞে না, তা নয়, বলতে এসেছিলেন খোকাবাবু ধরা পড়েছেন। খোকাবাবু, আমাদের সদা, ধরা পড়েছে? তার মানে? আজ্ঞে ধরা পড়েছে মানে পুলিশে অ্যারেস্ট করেছে। সে কি? কি জন্য অ্যারেস্ট করেছে সদাকে? কি করেছিল সে? এত বড় একটা ঘটনা শুনে চৌধুরী মশাই যেন একটু প্রথমে নাড়া খেলেন। 2 দিন মাত্র বাড়িতে গড় হাজির, এর মধ্যে এমন দুর্ঘটনা ঘটে গেল। হঠাৎ নজর পড়ল বৈঠকখানার দিকে। কি হলো? ঘরের দরজা হাট করে খোলা কেন? আর দাঁড়ালেন না সেখানে, সোজা বৈঠকখানা ঘরের মধ্যে গিয়ে দেখেন সেখানে কেউ নেই। চারদিকে যেখানকার জিনিস সেখানেই রয়েছে, শুধু বাবাজিই নেই কোথাও। তার খড়ম, ত্রিশূল, গেরুয়া কাপড়খানা পর্যন্ত উধাও হয়ে গেছে। তারপর কি যেন সন্দেহ হলো। ভেতর বাড়ির দরজা পেরিয়ে ডাকলেন, গৌরী, গৌরী, সব গেলি কোথায়? প্রীতি ঘরের ভেতর নিজের বিছানায় শুয়েছিল। নয়নতারা পাশে বসে পাখার হাওয়া করছিল শাশুড়িকে। অত ঠান্ডার মধ্যেও শাশুড়ি ঘামছিল শুয়ে শুয়ে। বড় ভয় করছিল নয়নতারার। এই কদিন আগে তার মা হঠাৎ চলে গেছে, অথচ তার বিয়ের দিনও কেউ কল্পনা করতে পারেনি তার মা এত তাড়াতাড়ি চলে যাবে। এই কটা দিন ধরে তার জীবনে যেন ঝড় বয়ে যাচ্ছে। বাবার কথাও মনে পড়তে লাগল। বাবা এতক্ষণ বোধহয় ট্রেনে উঠে বসেছে। হঠাৎ শাশুড়ি বললে, বৌমা। নয়নতারা শাশুড়ির মুখের কাছে মুখ এনে বললে, কিছু বলবেন মা? শাশুড়ি বললে, তুমি আর কেন কষ্ট করছো বৌমা? তুমি এবার যাও, নিজের ঘরে গিয়ে শুয়ে পড়োগে। গৌরী খেয়ে এখুনি আসছে, তুমি যাও, তোমার কষ্ট হচ্ছে। নয়নতারা বললে, আমার আর কিসের কষ্ট? আমার তো কিছু কষ্ট হচ্ছে না। কথাটা শুনে শাশুড়ির যেন ভালো লাগলো। বলল, আমার বড় সাধ ছিল বৌমা যে ছেলের বিয়ে দিয়ে আমি বউয়ের হাতে সেবা নেব, কিন্তু তা আমার কপালে নেই। নয়নতারা বললে, ও কথা কেন বলছেন মা? আপনার সেবা করতে তো আমার ভালো লাগছে। শাশুড়ি বললে, আমার একটা কাজ করতে পারবে বৌমা? নয়নতারা বললে, বলুন, কি করতে হবে বলুন। জল খাবেন? শাশুড়ি বললে, না, জল খাবো না।
খোকা যখন বাড়িতে আসবে তখন একটা কাজ করতে হবে বৌমা তোমাকে, পারবে? নয়নতারা ভয় পেয়ে গেল। বললে, আপনি বললে নিশ্চয়ই পারব, বলুন কি করতে হবে। শাশুড়ি বললে, দেখো বৌমা, আমার তো কোনো অভাব নেই, দেখেছ তুমি। মেয়ে মানুষ যা চায় আমি সেসবই পেয়েছি। আমার এই জমজমাট সংসার, আমার স্বামী, আমার সন্তান, আমার গয়না গাটি, বাড়ি জমি জমা, টাকা কড়ি, কিছুরই অভাব রাখেননি ভগবান। কিন্তু একটি জিনিস আমি পাইনি বৌমা, তোমার শ্বশুরেরও সেই একটাই অভাব। তুমি আমাকে তা দেবে বৌমা, দিতে পারবে? নয়নতারা অবাক হয়ে গেল শাশুড়ির কথা শুনে। বললে, আমি? হ্যাঁ বৌমা, তুমি কেবল আমাকে তা দিতে পারো, আর কেউ দিতে পারে না। আমার বুড়ো অথর্ব শ্বশুর কবে থেকে আশা করে আছেন তার জন্য, কিন্তু আর বোধহয় তাঁর সে আশা পূর্ণ হল না। নয়নতারা বললে, বলুন মা, আমাকে কি করতে হবে বলুন। কিন্তু তুমি যদি না পারো তাহলে কি হবে? আমার শ্বশুর অশোকে পড়বার আগে আমাদের এখানকার কাঞ্চন শ্যাকরাকে দিয়ে একটা 20 ভরি সোনার হার পর্যন্ত গড়াবার বায়না দিয়েছেন। তবু নয়নতারা যেন ঠিক জিনিসটা কি তা বুঝতে পারলে না, কিংবা হয়তো শুধু খানিকটা আন্দাজ করতে পারলে। শাশুড়ি বললে, কিন্তু খোকার কাণ্ড দেখে আমি বড় ভয় পেয়ে গেছি বৌমা, আমার শেষ স্বাদ বোধহয় এ জীবনে আর মিটবে না। নয়নতারা এ কথার উত্তরে কিছুই বললে না। যেমন পাখা করছিল তেমনি পাখা করতে লাগল, কিন্তু তখন আর সে পাখার হাওয়া লাগছে না শাশুড়ির গায়ে। কই বৌমা, তুমি কোনো কথা বলছো না যে? নয়নতারা মুখ নিচু করে বললে, আমি কি বলবো বলুন। শাশুড়ি বললে, তুমি চুপ করে থাকলে আমি কার ভরসায় বেঁচে থাকি বলো বৌমা? আর আমার কে আছে? তুমি ছাড়া আমার এ স্বাদ কে মেটাবে বলো? দেখছো তো, তোমার মুখে হাসি ফোটাবার জন্য তোমার শ্বশুর এক বাবাজিকে ধরে কত তুক তাক, পুজো যাগ যজ্ঞ হোম করবার ব্যবস্থা করলেন। সেও একটা বুজরুক। বুজরুকের পাল্লায় পড়ে মাঝ থেকে এক গাদা টাকাই নষ্ট হয়ে গেল মিছিমিছি, কোনো ফলই হলো না। উল্টে খোকা কোথায় পুলিশের হাতে কিনা ধরা পড়ল। এখন কি হবে ভগবানই জানেন। কোথায় রইল খোকা, আর কোথায় রইলে তুমি? নয়নতারা বললে, আপনি কেন ও নিয়ে ভাবছেন মিছিমিছি মা? তাকে ছাড়াবার ব্যবস্থা করতে তো উনি গেছেন। শাশুড়ি বললে, তুমি প্রকাশের কথা বলছো? তাহলেই হয়েছে। এতদিন এ বাড়িতে আছো আর তুমি প্রকাশকে চিনলে না? ওর কথায় কি বিশ্বাস আছে বৌমা? কিন্তু উনি যে 1000 টাকা নিয়ে গেলেন, আমি নিজের হাতে যে ওকে সিন্দুক খুলে টাকা বের করে দিলুম, উনি যে বললেন পুলিশকে নাকি টাকা ঘুষ দিতে হবে, আমি তো বাবাকে তাই বললুম। বাবা যে তাই শুনে নিশ্চিন্ত হয়ে চলে গেলেন। শাশুড়ি বললে, তা খোকা যদি ছাড়া পায় তো ভালোই, তারপরে আমার আর তোমার ভাগ্য। কিন্তু আমি যে কথা তোমাকে বললুম তার তো কোনো জবাব তুমি দিলে না বৌমা। কোন কথার জবাব মা? শাশুড়ি বললে, ওই যে বললুম আমার বড় স্বাদ আমি নাতির মুখ দেখব, একটা কোল আলো করা নাতি। তুমি আমাকে নাতি দিতে পারবে বৌমা? আমি তাকে কোলে নিয়ে আদর করব, আমি তাকে চুমু খাবো, আমি তাকে নিয়ে খেলা করব। দেবে বৌমা, দেবে? কথার মাঝখানেই নয়নতারার পাখাটা হাত থেকে খসে পড়ল। শাশুড়ির বুকের ওপর মুখ গুজে কান্নায় ভেঙে পড়ল সে। কি বৌমা, তুমি কাঁদছ? তুমি পারবে না? আমার একটা মাত্র স্বাদ, তাও তুমি মেটাতে পারবে না বৌমা? নয়নতারা শাশুড়ির বুকে মুখ রেখেই বলতে লাগল, আপনি আমাকে কেন বউ করে আনলেন মা? এই যদি আপনার মনে ছিল তাহলে অন্য কোনো মেয়েকে ঘরে আনলেন না কেন? সে হয়তো আপনার সব স্বাদ মেটাতে পারত। শাশুড়ি 2 হাত দিয়ে নয়নতারার মাথায় হাত বুলোতে বুলোতে বলতে লাগল, না বৌমা, তুমি আমার বড় লক্ষ্মী বউ, তুমি পারবে, একটু চেষ্টা করো, তুমিই পারবে বৌমা। নয়নতারা বললে, কিন্তু আমি কি করে পারবো মা? আমার কি অত ক্ষমতা আছে? শাশুড়ি বলে উঠল, কেন পারবে না বৌমা?
তোমার এই রূপ দেখেই তো তোমাকে আমি বউ করে এনেছি। তোমাকে ভগবান এত রূপ দিয়েছে, আর তুমি কিনা বলছো তুমি পারবে না? আর কিছু না হোক, তোমার রূপ দিয়েও তো আমার ছেলেকে ধরে রাখতে পারো। আর তা যদি না পারো তো আমি কি নিয়ে থাকবো? আমার খোকাই যদি বিবাগী হয়ে যায় তো কাকে নিয়ে আমি সংসার করব, তাই বলো। নয়নতারা মুখ তুলল, বললে, তা আমি কি করব বলুন? আমাকে দেখলেই যে তিনি মুখ ফিরিয়ে চলে যান। তা খোকা মুখ ফিরিয়ে নিয়ে তোমাকে অপমান করবে, আর তুমি তা বোবার মতো সহ্য করবে? তোমার মুখ নেই, তুমি কথা বলতে জানো না, তুমিও তাকে অপমান করতে পারো না? নয়নতারা বুঝতে পারলে না কথাটা। বললে, আমি পরের বাড়ির মেয়ে হয়ে এ বাড়ির ছেলেকে অপমান করব? কে বললে তুমি পরের বাড়ির মেয়ে? পরের বাড়ির মেয়ে তুমি যখন ছিলে তখন ছিলে, কিন্তু এখন তুমি এ বাড়ির বউ। এ বাড়িতে আমার ছেলের যতখানি অধিকার, তোমারও যে ঠিক ততখানি অধিকার বৌমা। তুমি ভুলে যেও না বৌমা, আমার ছেলে যদি তোমাকে অপমান করে তো সে অপমান আমার গায়েও লাগে। আমার ছেলে তোমাকে অপমান করবে, আমি তা সহ্য করব না। তোমার জায়গায় যদি আমি হতুম বৌমা, তো আমি কিন্তু তোমার মতো মুখ বুজে এ অপমান সহ্য করতুম না। আমি এর একটা হেস্তনেস্ত করতুমই। নয়নতারা বললে, কিন্তু আমি হেস্তনেস্ত করব কি করে? শাশুড়ি বললে, সেই কথাই তো তোমাকে বলছি বৌমা, সেই কথা বলতেই তো তোমায় আমার কাছে ডেকে এনেছি। তুমি জোর করবে। খোকা যদি জোর করে তোমার ঘর থেকে বেরিয়ে আসতে চায় তো তুমিও জোর করে ঘরে আটকে রাখবে, তাও পারবে না তুমি? কিন্তু সেদিন তো আপনি বাইরে থেকে দরজায় শেকল দিয়ে দিয়েছিলেন, তবু তো আমাকে উনি অপমান করলেন। সারা রাত আমার দিক থেকে মুখ ফিরিয়ে রইলেন। শাশুড়ি বললে, তা যদি আবার তা করে তো তুমি খোকার হাত ধরে তোমার দিকে মুখ ফিরিয়ে দেবে, দেখো তখন কি করে। তোমার গায়ে তো আর তা বলে হাত তুলবে না সে, তখন তো আমি আছি। আপনি কি বলছেন মা? আমি ওর হাত ধরব? ওর ইচ্ছের বিরুদ্ধে আমি কাজ করব? এর চেয়ে যে আমার মরণও ভালো। মেয়ে মানুষ হয়ে এত নিচে নামব? শাশুড়ি বললে, একে তুমি নিচে নামা বলো? তা এতই যদি তোমার উঁচু নিচু জ্ঞান, তো মরতে মেয়ে মানুষ হয়ে জন্মেছিলে কেন? তুমি পুরুষ মানুষ হয়ে জন্মাতে পারলে না? তাহলে যে আর তোমাকে এই অপমানও সইতে হতো না, আর বউ হয়ে পরের বাড়িতেও যেতে হতো না। আর অপমানের কথা বলছো? এই পড়ে পড়ে মার খাওয়া বুঝি অপমান নয়? এই অপমানের চেয়ে অন্তত সে অপমান ভালো। তাতে তোমার কি এমন গায়ে ফোসকা পড়বে? নয়নতারা অসহায়ের মতো শাশুড়ির দিকে চাইলে, বললে, তাহলে আমাকে কি করতে বলেন আপনি বলুন। আপনি যা করতে বলবেন আমি তাই করব, বলুন। শাশুড়ি নয়নতারার থুতনিতে হাত দিয়ে আদর করলে, যেন বড় খুশি হয়েছে প্রীতি। বললে, এই তো লক্ষ্মী বউয়ের মতো কথা। তবে শোনো বৌমা, প্রকাশ আজ হোক কাল হোক যখন খোকাকে নিয়ে আসবে, আমি খোকাকে বলে দেব বৌমাকে তার বাবা এসে কেষ্টনগরে নিয়ে গেছেন। আমি তোমার শ্বশুরকে, মামা শ্বশুরকেও সেই কথাই বলবো। তারাও জানবে যে তোমার বাপ এসে কেষ্টনগরে নিয়ে চলে গেছেন, বুঝলে? নয়নতারা অবাক হয়ে গেল, বললে, কিন্তু আমাকে যে দেখতে পাবে সবাই। শাশুড়ি বললে, তোমাকে দেখতে যাতে না পায় তারই ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবেন আপনি? শাশুড়ি বললে, আমি তোমাকে একটা ঘরে লুকিয়ে রাখব, যাতে তোমাকে কেউ দেখতে না পায়। নয়নতারা জিজ্ঞেস করলে, কেউ দেখতে পাবে না আমাকে? শাশুড়ি বললে, তোমাকে দেখতে তো পাবেই না, আর জানতেও পারবে না যে তুমি এ বাড়িতে আছো। আর গৌরী, বিষ্টুর মা, ওরা আমার হাত ধরা লোক। আমি যদি ওদের বলে দিই, ওদের গলা টিপে মেরে ফেললেও ওরা কখনো সত্যি কথা বলবে না। নয়নতারা বললে, কিন্তু বাবা, মামা বাবু, ওরা তো ভেতর বাড়িতে আসবেন, ওদের নজরে যদি পড়ে যাই? শাশুড়ি বললে, আমি তো বলছি সে ব্যবস্থা আমি করব, সে তোমাকে ভাবতে হবে না। তোমার ঘরের পাশে যে ঘরটা আছে আমি তোমাকে সেখানে রেখে দিয়ে বাইরে থেকে তালাচাবি লাগিয়ে দেব। কিন্তু তুমি বলো, আমি যা বলেছি তোমাকে তা তুমি করতে পারবে? নয়নতারার কেমন যেন ভয় করতে লাগলো।
রূপ দেখিয়ে জোর করে স্বামীর ভালোবাসা আদায় করতে হবে, নিজেকে অপমান করার এর চেয়ে নীচ পদ্ধতি আর কি থাকতে পারে? শাশুড়ি বললে, কি ভাবছ বৌমা? স্বামীকে বশ করার জন্য এর চেয়ে কত নিচু কাজ মেয়ে মানুষকে করতে হয় তা তুমি জানো না? রামায়ণ মহাভারতে পড়নি? আর আমার সংসারের ভালোর জন্য, তোমার আমার সকলের ভালোর জন্যে তুমি এইটুকু করতে পারবে না? নয়নতারা বললে, আমি চেষ্টা করব মা, আমি পারতে চেষ্টা করব। ঠিক এই সময় বাইরে চৌধুরী মশাইয়ের গলার শব্দ শোনা গেল, গৌরী, গৌরী। শাশুড়ি তাড়াতাড়ি উঠে পড়ল, বললে, চলো বৌমা, তোমার শ্বশুর এসেছেন, শিগগির এখান থেকে চলো, নইলে তোমাকে ওরা দেখে ফেলবেন। বলে নয়নতারাকে নিয়ে বারান্দা পেরিয়ে কোণের একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিলে, তারপর বাইরে থেকে তালা বন্ধ করে দিলে। গৌরী ততক্ষণে চৌধুরী মশাইয়ের গলা পেয়ে সামনে এসেছে। চৌধুরী মশাই গৌরীকে দেখেই বললেন, কি রে, কারোর যে সারা শব্দ পাচ্ছি নে, বাবাজির ঘর হাট করে খোলা, কোথায় গেল সব? খোকাকে নাকি পুলিশ ধরেছে, আমি দুদিন বাড়িতে নেই, এর মধ্যে এত কাণ্ড হয়ে গেল। গৌরী বললে, বৌদির অসুখ। বৌদির অসুখ? সে কি, কি অসুখ হলো আবার? কখন অসুখ হলো? বলতে বলতে চৌধুরী মশাই নিজের ঘরে ঢুকে পড়লেন। প্রীতি ততক্ষণে আবার নিজের ঘরের বিছানায় এসে চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়েছে। চৌধুরী মশাই বললেন, কি হলো, তোমার নাকি অসুখ? প্রীতি বললে, হ্যাঁ, শরীর খারাপ। চৌধুরী মশাই বললেন, তোমার আবার এই সময় শরীরটা খারাপ হলো? সময়টা আমার খুবই খারাপ চলছে দেখছি। ওদিকে খোকাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে, ব্যাপারটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। বাবাজি বা কোথায় গেলেন? প্রীতি বললে, সেই সব ভেবেই তো আমার শরীর খারাপ হয়েছে। তুমি আগে হাত মুখ ধুয়ে এসো, আমি বলছি। কিন্তু খোকাকে পুলিশে ধরল কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। প্রকাশই বা কোথায় গেল? প্রীতি বললে, সে গেছে কলকাতায়। কলকাতায় কেন? খোকাকে থানা থেকে ছাড়িয়ে আনতে। পুলিশ তাকে ধরে কলকাতায় নিয়ে গেছে। তুমি এত দূর থেকে এলে, হাত মুখ ধুয়ে ঠান্ডা হয়ে এসো, আমি সব বলছি। চৌধুরী মশাই বললেন, তার আগে আমি একবার ওপরে গিয়ে বাবাকে দেখে আসি। বলে বাইরে চলে গেলেন। চৌধুরী মশাই চলে যেতেই গৌরী ঘরে ঢুকল। প্রীতি বললে, গৌরী, এদিকে আয়, একটা কথা শোন। কাউকে বলিসনি যেন। বৌমাকে আমি উত্তরের কোণের ঘরে লুকিয়ে তালা বন্ধ করে রেখেছি, বুঝলি? কেউ যেন না জানতে পারে। ছোট মশাই কি কেউ যদি জিজ্ঞেস করে, বলবি বৌমার বাবা এসে বৌমাকে কেষ্টনগরে নিয়ে গেছে, বুঝলি? বিষ্টুর মাকেও তাই বলে দিবি। গৌরী বললে, কেন বৌদি, কি হয়েছে? প্রীতি বললে, তোর অত ৭-১৭ দরকার কি? আমি যা বলছি তাই করবি, বুঝলি? ভোরবেলা ঘুম ভাঙতেই সদানন্দ চারদিকে চেয়ে দেখলে, এ কোথায় এসেছে সে? কোথায় রাত কাটিয়েছে? কাদের বাড়ি? এক মুহূর্তে আগের দিনের ঘটনাটা সব মনে পড়ে গেল। অত দেরিতে তখন আর নবাবগঞ্জের ট্রেন ছিল না, তাই পুলিশের হাজতঘর থেকে প্রকাশ মামা এখানে এনে তুলেছিল তাকে। প্রকাশ মামা বলেছিল, তোর কিচ্ছু ভাবনা নেই, কলকাতা শহরে রাত কাটাবার জায়গার অভাব নেই। ভাত ছড়ালে আবার কাকের অভাব? আমার ট্যাঁকে টাকা রয়েছে, ভাবনাটা কিসের? বলে এখানে নিয়ে এসেছিল তাকে। মনে আছে, চারদিকের আবহাওয়া দেখে সদানন্দের কেমন সন্দেহ হয়েছিল। জিজ্ঞেস করেছিল, এ কোথায় নিয়ে এলে তুমি আমাকে? প্রকাশ মামা বলেছিল, এ জায়গার নাম কালীঘাট। তারপরে তাকে এক টিনের চালের বাড়িতে নিয়ে গিয়ে উঠিয়েছিল। ছোট ছোট মাপের সব টিনের চালের বাড়ি চারদিকে, মাঝখান দিয়ে সরু সরু গলি রাস্তা, চারদিকে গিসগিস করছে লোকজন। জনা কয়েক মেয়ে মানুষও ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। মাথা নিচু করে ঘরের ভেতর ঢুকতে হয়। ঘরের ভেতরে সাজানো গোছানো একটা ডবল খাট, মুখ দেখবার বড় আরশি। প্রকাশ মামা বললে, দাঁড়া, আগে খাবার ব্যবস্থা করে আসি। বলে প্রকাশ মামা তাকে রেখে কোথায় বেরিয়ে গেল।
তারপর কোথা থেকে একটা লোককে ধরে নিয়ে এলো, তার হাতে 2 থালা ভাত তরকারি। প্রকাশ মামা বললে, আয় বসে পড়, আগে পেট ঠান্ডা করি, বলে নিজেই মাটিতে খেতে বসে পড়ল। সদানন্দ পাশে বসল। কিছু তো খেতে হবে, কিন্তু ভাত মুখে দিতেই যেন সমস্ত খিদে চলে গেল 1 মিনিটে। যেমন ঝাল আর তেমনি ঠান্ডা। বহুদিন পরে এই কালীঘাটের টিনের বস্তিতে রাত কাটানোর স্মৃতিটা বহুবার সদানন্দর মনে পড়েছে। জীবনের উত্তরকালে যাকে একদিন আসামি হয়ে জীবন কাটাতে হবে, তার পক্ষে এই শিক্ষানবিশিটা বোধহয় দরকার ছিল। দরকার ছিল এই কৃচ্ছ সাধনের। ধনীর সন্তান হয়েও তার যে সে ধনের ওপর একদিন কোনো অধিকার থাকবে না, এটাই বোধহয় ছিল তার সৃষ্টিকর্তার বিধান। তাই কোনো অপরাধ না করেও যেমন কালীগঞ্জের বউকে খুন হতে হলো, কোনো পাপ না করেও কপিল পায়রা পোড়াকে যেমন বারোয়ারিতলার বট গাছে গলায় দড়ি দিতে হলো, তেমনি কোনো অন্যায় না করেও তাকে একদিনের জন্যই হাজত ঘরে কাটাতে হলো। জন্মালেই যেমন মানুষকে মরতে হয়, তেমনি মরবার জন্যেই মরবার আগে মানুষকে অনেকবার মরতে হয়। বারবার মরে মরে মরবার শিক্ষানবিশি করতে হয় মানুষকে। এও সেই শিক্ষানবিশির মতন। এ শিক্ষানবিশি না করলে ভালো করে মরতে পারবো কেন? ভালো করে বাঁচবার জন্য যেমন শিক্ষানবিশি দরকার, মরবার জন্যও তেমনি। তোমার পৈতৃক অনেক টাকা আছে স্বীকার করি, কিন্তু সেই টাকা, সেই ঐশ্বর্য তোমার মৃত্যুর হাত থেকে কি রক্ষা করতে পারবে? তার চেয়ে আগে থেকেই তৈরি হয়ে নাও, যেন মরবার সময় মুখে হাসি ফোটাতে পারো। আজ যে সদানন্দ রসিক পালের কাছারি বাড়িতে পরান্নভোজী, সেদিনের সেই ছোটবেলার সদানন্দ ঠিক তাই ছিল। তখনও সে ছিল পরান্নভোজী। বাড়ি তার বাড়ি নয়, তার বাবা তার বাবা নয়, মাও তার মা নয়, স্ত্রীও তার স্ত্রী নয়, অথচ সবাই তার আপন, সবাই তার আপনার জন। প্রকাশ মামা হঠাৎ বলে উঠল, কিরে, খাচ্ছিস না যে? আর একটা মাছ নিবি? প্রকাশ মামা যখন খেত তখন বিশ্ব ব্রহ্মাণ্ড ভুলে বসে থাকত। এক একজন মানুষ থাকে সংসারে যারা বোধহয় পৃথিবীতে খাবার জন্যই বাঁচে, আবার এমন লোকও থাকে যারা বাঁচার জন্যই খায়। কিন্তু প্রকাশ মামা খেত শুধু খাবার জন্যেই। নিজে খাবে, শুধু তাই নয়, পরকেও খাওয়াবে। বউ ছেলে মেয়েকে খাওয়াবে, রানাঘাটের বাজারের রাধাকে খাওয়াবে, যাকে সামনে পাবে তার সঙ্গে মিলেমিশে খাবে। যদি সদানন্দর মা না থাকতো, তাহলে বোধহয় প্রকাশ মামা না খেতে পেয়েই মরত। খাওয়া সেরে উঠে প্রকাশ মামা তাকে শুতে বলে কোথায় যেন চলে গেল। যাবার সময় বলে গেল, তুই এই খাটে শুয়ে ঘুমো রে, আমি পাশের ঘরে আছি। 3 রাত ঘুমোয়নি সদানন্দ। তার উপর সেই বিয়ের দিন থেকেই উদ্বেগ চলেছে মনের ভেতরে। ক্লান্তিতে চোখ দুটো জুড়ে আসছিল। হঠাৎ কোথায় যেন হারমোনিয়ামের সঙ্গে গানের সুর ভেসে এলো। এ কোথায় নিয়ে এলো তাকে প্রকাশ মামা? এ কার বাড়ি? প্রকাশ মামার সঙ্গে এদের সম্পর্কই বা কি? হঠাৎ কে যেন ঘরে ঢুকল। তখন বেশ তন্দ্রা এসেছে সদানন্দর চোখে, তবু পায়ের আওয়াজ কানে এসেছে। সদানন্দ ঝাপসা অন্ধকারে চেয়ে দেখলে একজন মেয়ে মানুষ। মেয়েটা সোজা খাটের ওপর শুতে গিয়ে একেবারে সদানন্দর গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়েছে। পড়েই চিৎকার, ও মা, আমার খাটে কে শুয়ে গো? এখানে কে? যেন কেউটে সাপের ওপর পা পড়েছে এমনিভাবে আঁতকে উঠে মেয়েটা দাঁড়াবার চেষ্টা করতে গিয়ে আবার তার গায়ের ওপর ধপাস করে পড়ল। তারপর চিৎকার করে উঠল, ও মাসি, দেখো তো গো, কে এখানে আমার খাটে শুয়ে রয়েছে? মেয়েটার চিৎকার শুনে বাইরে থেকে কার গলা কানে এলো। কি হলো রে বাতাসি, কি হলো? কে ধরেছে রে তোকে? কে? কোন হারামজাদা? বলতে বলতে হাতে লম্ফ নিয়ে মাসি ঘরে ঢুকল। কিন্তু ততক্ষণে বাতাসি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়িয়েছে। লম্ফর আলোয় ঘরটা তখন আলো হয়ে গিয়েছে। মাসি ভালো করে চেয়ে দেখল সদানন্দর দিকে। বাতাসিও চেয়ে দেখলে, একেবারে অচেনা লোক। মাসি সদানন্দকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেও চিনতে পারলে না, বাতাসিও চিনতে পারলে না। অচেনা লোক, বলা নেই কওয়া নেই,
কোত্থেকে তার ঘরে এসে ঘাপটি মেরে শুয়ে রয়েছে। মাসি জিজ্ঞেস করলে, তুমি কে গা? কে তোমাকে এ ঘরে এনে বসালে? বেরো ঘর থেকে, বেরো। সদানন্দ ততক্ষণে উঠে বসেছে। দুজনের চেহারা দেখে কেমন সন্দেহ হলো। বললে, আমাকে এক ভদ্রলোক এখানে নিয়ে এসেছে, এখানে শুতে বলে বাইরে গেছে। ভদ্রলোক? ভদ্রলোক আমাদের এখানে আসে নাকি যে ভদ্রলোকের কথা বলছো? আর কোথা থেকে কে একজন তোমাকে এখানে এনে শুইয়ে দিলে আর তুমিও শুয়ে পড়লে? এ কি ঘুমোবার জায়গা? এখানে কি কেউ ঘুমোতে আসে? চেঁচামেচি শুনে আরো 2-4 মেয়ে এসে হাজির হলো। তারাও সদানন্দকে দেখে অবাক। বললে, এ কে গা মাসি? কার লোক? মাসি বললে, কে জানে বাছা, ঘর খালি পেয়ে নাকি ঘুমোচ্ছে এখানে। এখনই যদি বড়বাবু এসে পড়ে। কথাটা শুনে সবাই খিলখিল করে হেসে উঠল। ঘুমোবার কথা শুনে সবারই হাসি পেল। এত বড় কলকাতা শহরে ঘুমোবার আর জায়গা পেলে না? ঘুমোতে এলো কিনা এখানে? সদানন্দ তখন প্রায় অসহ্য হয়ে উঠেছিল। চারপাশের এই আবহাওয়া দেখে বুঝতে পারলে প্রকাশ মামা তাকে কোথায় এনেছে। বললে, আমি যার সঙ্গে এসেছিলুম সে কোথায়? মাসি জিজ্ঞেস করলে, কার সঙ্গে এসেছিলে তুমি? কার কথা বলছো? সদানন্দ বললে, আমার মামা। মাসি বললে, মামা? তা তোমার মামা কোন ঘরে আছে তা আমি জানবো কি করে বাছা? বাড়িতে কি একটা লোক? কত ঘরে কত লোক আছে তার হিসেব রাখা কি সোজা? তা তুমি বাচ্চা বাতাসির ঘরে থাকবে? থাকবে তো বলো, 5 টাকা লাগবে। রাজি থাকো তো থেকে যাও, আমার কোনো আপত্তি নেই। সদানন্দ সে কথার উত্তর না দিয়ে বললে, আমার কাছে টাকা নেই, আর টাকা থাকলেও আমি থাকতুম না। আমি একবার আমার মামার সঙ্গে কথা বলতে চাই। মাসি বললে, তোমার মামা কার ঘরে আছে তা আমি কি জানি? সদানন্দ বললে, কিন্তু আমার মামা যে বলে গেল পাশের ঘরে থাকবে। মাসি বললে, তোমার মামাও যেমন তুমিও তেমনি, তা খালি পকেটে তোমরা কেন আসো বাছা এখানে? সদানন্দ বললে, তাহলে আমাকে এখান থেকে চলে যেতে দিন, আমি চলে যাই। মাসি বললে, চলে যাবে মানে? চলে অমনি গেলেই হলো? ঘর ভাড়া কে দেবে শুনি? বাতাসির ঘর ভাড়া বাতাসি নিজের গাঁট থেকে দেবে নাকি? আমি তোমার কাছ থেকে আগে ঘর ভাড়া আদায় করব, তবে ছাড়বো, নইলে এখনই পুলিশ ডাকবো। তারপর পাশের একটা মেয়ের দিকে চেয়ে বললে, যা তোলা পুটি, গিরিধারীকে একবার ডেকে নিয়ে আয় তো, যা তো। সদানন্দ এবার সোজা দরজার দিকে এগিয়ে এলো। বললে, পুলিশের ভয় দেখাবেন না আমাকে, আমি পুলিশকে ভয় করি না। টাকা আমার কাছে নেই, আমাকে যেতে দিন। বাতাসি তখন ভয় পেয়ে গিয়েছে, হাউমাউ করে চিৎকার করে উঠল, ও মাসি, তোমাকে মারবে, তুমি সরে যাও। মারবে? অমনি মারলেই হলো। টাকা না দিয়ে চলে গেলে আমি পাড়ার লোক ডেকে জড়ো করব না? তুই অত ভয় পাচ্ছিস কেন লা? বড়বাবুকে খবর দিলে এক্ষুনি কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে না? ততক্ষণে চেঁচামেচিতে আরো লোক জড়ো হয়ে গিয়েছে সেখানে। রাত তখন কত হয়েছে কে জানে। সবাই কিলবিল করতে করতে হাজির হলো সেখানে। সকলের একই প্রশ্ন, কি হয়েছে মাসি, কি করেছে লোকটা? মাসি বললে, দেখ না মেয়ে, বাতাসির ঘরে বসলো, এতক্ষণে বসে বসে মদ গিলল, এখন চুপি চুপি পালিয়ে যাচ্ছে, বলে কিনা টাকা নেই। টাকা নেই তো ফুর্তি মারতে কেন এসেছিলি কেন শুনি? শখ টক করে এখন টাকা নেই বললে তোমাকে ছাড়বো কেন? এ কি ঘরের বিয়ে করা বউ পেয়েছ তুমি? সদানন্দ আর সহ্য করতে পারলে না, সকলকে ঠেলে ঘরের বাইরে এসে দাঁড়ালো। বললে, পুলিশ আপনাদের ডাকতে হবে না, তার আগে আমি পুলিশ ডাকবো। ততক্ষণে গিরিধারী এসে গিয়েছিল, তাকে আর কিছু বলতে হলো না। সে এসেই সদানন্দর গলা টিপে ধরেছে, চুপ কর শালা মাতাল। কিন্তু তার কথাটা শেষ হবার আগেই সদানন্দ তাকে এক ধাক্কা দিয়েছে, আর সঙ্গে সঙ্গে সে উঠোনের ওপর গিয়ে মুখ থুবড়ে পড়েছে। আর বাড়ির মেয়েরা সবাই মিলে পাড়া কাঁপিয়ে মরা কান্না জুড়ে দিল। আশেপাশে যত বাড়িতে যত মেয়ে ছিল সবাই এসে হাজির। কি হয়েছে লা, কি হয়েছে তোদের বাড়িতে? সদানন্দ তখন চিৎকার করে উঠল,
আমার সামনে যে আসবে তারই ওই দশা করব। ছাড়ো, পথ ছাড়ো। গিরিধারীকে ধরাশায়ী দেখে সবাই ভয় পেয়ে গিয়েছিল তখন, কিন্তু মাসির ভয় করা চলে না। সে এইসব ঝামেলা আগে অনেক সামলেছে। সে আর কোনো উপায় না পেয়ে আকাশ ফাটিয়ে চিৎকার করল, ওগো, তোমরা সবাই এসে দেখে যাও গো, লোকটা মেয়ে মানুষের টাকা না দিয়ে পালাচ্ছে। সদানন্দ যদিও বা চলে যেতে গিয়েও থমকে দাঁড়ালো। বললে, হ্যাঁ, আসুক সবাই, আমি এখানে দাঁড়িয়ে রইলুম। বললে আরো লোকজনের অপেক্ষায় সেই উঠোনের মধ্যেই দাঁড়িয়ে রইল। তারপর আবার বললে, কই, কোথায় সব, কেউ আসছে না কেন? মাসি আবার চেঁচালে, কই গো, তোমরা কে কোথায় আছো, এসো, আসামি পালাচ্ছে। এবার 2-4 গুন্ডাগোছের লোক কোত্থেকে এসে হাজির হলো। বললে, কি হয়েছে মাসি, কোন শালা পালাচ্ছে, কোথায় সে? মাসিকে আর দেখাতে হলো না। সদানন্দ নিজেই বলে উঠল, এই যে আমি। একজন সঙ্গে সঙ্গে সদানন্দর গলা ধরবার জন্য এগিয়ে এসেছে। পেছনের 3 জনও সঙ্গে রয়েছে। সদানন্দ বললে, খবরদার, সামনে এগোবে না, যা বলবার ওখান থেকে বলো। তবে রে। সে এক হই হই কাণ্ড বেঁধে গেল সেই রাত্রে। একদিকে মেয়ে মানুষের কান্না, আর একদিকে পুরুষ মানুষের পাড়া কাঁপানো কথা কাটাকাটি। আর একটু হলেই হয়তো খুনোখুনি কাণ্ড ঘটে যেত। কিন্তু ঠিক সেই সময় কোথা থেকে প্রকাশ মামা এসে হাজির। অন্ধকারে প্রকাশ মামাকে ভালো করে চিনতে পারিনি। একটা গেঞ্জি গায়ে, পরনে লুঙ্গি, মাথার চুল উস্কো খুস্কো, পা দুটো ঠিক মতো মাটিতে পড়ছে না, কথাগুলো স্পষ্ট নয়। সেই অবস্থাতেই টলতে টলতে এসে হাজির। গণ্ডগোলের আন্দাজ পেয়ে বাইরের উঠোনে এসেছিল। সেখান থেকে সদানন্দকে দেখতে পেয়ে দৌড়ে কাছে এসেছে। এসেই সদানন্দর দিকে পেছন ফিরে দাঁড়িয়ে 2 হাতে ঘুষি বাগিয়ে চিৎকার করে উঠল, দেখি কোন শালা মারে আমার ভাগ্নেকে, আয় শালারা, লড়ে যাবি আয়। বলে শূন্যের মধ্যে ঘুষি ঘোরাতে লাগলো। সদানন্দ প্রকাশ মামাকে দেখে অবাক। এতক্ষণ যারা আস্ফালন করছিল তারাও তখন চুপ। মাসি এতক্ষণে এগিয়ে এলো। বললে, এই কি তোমার ভাগ্নে নাকি বাবা? তা সে কথা তো তোমার ভাগ্নে বলেনি এতক্ষণ। প্রকাশ মামা বললে, কে আমার ভাগ্নের গায়ে হাত তুলেছে শুনি? কোন শালা হাত তুলেছে, আমি তার নাম জানতে চাই। সদানন্দ বলে উঠল, প্রকাশ মামা, আমি আর এখানে থাকবো না। প্রকাশ মামা চেঁচিয়ে উঠল সদানন্দর কথা শুনে, তার মানে? থাকবি না মানে? আমি টাকা দিইনি? আলবাত থাকবো, আমাদের হক আছে থাকবার। আমি ঘর ভাড়ার টাকা দিয়েছি চলে যাওয়ার জন্যে? আমি আমার ঘর ভাড়া দিয়েছি, তোর ঘর ভাড়া দিয়েছি, আমি কি মুফতে আছি নাকি এখানে? তারপর মাসির দিকে চেয়ে বললে, কি হলো মাসি, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো যে? তোমার মুখে কথা নেই কেন? আমি তোমাকে টাকা দিয়েছি কিনা বলো, মুখে হাত দিয়ে বলো তুমি। আমি তোমার ঘর ভাড়ার টাকা, মালের টাকা আগাম মিটিয়ে দিইনি? ততক্ষণে সমস্ত আবহাওয়াটা যেন একেবারে উল্টে গেছে। ঘটনাটা বেশি দূর গড়ালো না দেখে সবাই যেন বিমর্ষ হয়ে যে যার কাজে চলে গেল। গুন্ডাগুলো কখন অন্ধকারে মিলিয়ে গেছে, কিন্তু প্রকাশ মামার তখনও রাগ থামেনি। তার ভাগ্নের অপমান যেন তার গায়েও লেগেছে। বললে, আমিও আর থাকবো না এখানে, আমিও চলে যাব। চল সদানন্দ, এ বাড়িতে আর জীবনে আসবো না, এই বলে রাখলুম। চল, ভাত ছড়ালে কাকের অভাব, বাজারে কি মেয়ে মানুষের আকাল পড়েছে? বলে সেখানে দাঁড়িয়েই চেঁচিয়ে ডাকতে লাগলো, রাধা, তুইও চলে আয়, এখনই চলে যাব এখান থেকে। এ কলকাতা শহর, টাকা ফেললে এখানে ফুর্তি মারবার জায়গার অভাব। রাধা, ওদিকের কোন ঘর থেকে একটা মেয়ে মানুষ ঘোমটা দিয়ে এসে হাজির হলো প্রকাশ মামার সামনে। সদানন্দ ভালো করে নজর করে দেখলে, চিনতে পারলে রাধাকে। সেই রানাঘাটের সদরের বাজারে থাকত। প্রকাশ মামা তাকে নিয়ে গিয়েছিল রাধার বাড়িতে। সে এখানে এলো কি করে? মাসি বললে, তুমি রাগ করছো কেন বাবা? আমি কি জানতুম ও তোমার ভাগ্নে? প্রকাশ মামা বললে, চিনতে না পারলেই তুমি অপমান করবে তাকে? জানো ও কত বড় লোকের ছেলে? তোমার মতো 1000টা মাসিকেও পুষতে পারে, তা জানো? মাসি বললে, তা চিনতে না পারলে কি করব বাবা? ওকে বাতাসির ঘরেই বা তুমি রেখে দিয়েছিলে কেন?
জানো তো ও বড়বাবুর বাঁধা মেয়ে মানুষ, বড়বাবু নিজে ওকে এখানে এনে রেখে গেছে। প্রকাশ মামা বললে, ও ঘরে কেউ থাকে তা আমি জানবো কি করে? আগে যখন এসেছি তখন তো ও ঘরটা বরাবর খালিই পড়ে থাকতো। আমি কি আজকে প্রথম আসছি তোমার বাড়িতে? আমি সব সইতে পারি, কিন্তু অপমান আমার ধাতে সয় না। আমার ভাগ্নেকে তুমি অপমান করেছো, আমি তা সইব না। চল রাধা, আমার কাপড়টা দে, আমি আর এখানে থাকছি না। মাসি আর থাকতে পারলে না তখন। প্রকাশ মামার হাত দুটো খপ করে ধরে ফেললে, বললে, আমার ঘাট হয়েছে বাবা, তুমি কিছু মনে করো না, তুমি থাকো। প্রকাশ মামা বললে, না, আমি কিছুতেই থাকবো না। আমার রাগ তুমি জানো না, রাগ হলে আমি কারণ নই। রাধা বললে, হ্যাঁ গো, মাসি এত করে বলছে, থাকো না। আমি যে তোমাকে বলেছিলুম কালীঘাটের মন্দিরে মায়ের পুজো দেব, কালীঘাটের গঙ্গায় চান করব। তুই থাম মাগি, আগে তোর গঙ্গার চান না আগে আমার ভাগ্নে? দেখছিস আমার ভাগ্নেকে অপমান করেছে মাসি, আর এখন কিনা তোর গঙ্গার চানটাই বড় হলো। তোরা বাজারের মেয়ে মানুষ, তোদের আবার গঙ্গার চান কি হবে রে? তোদের পাপ কোনো কালে ঘুচবে ভেবেছিস? কিন্তু মাসি ছাড়লে না। প্রকাশ মামার হাত দুটো ধরে বলতে লাগলো, তুমি রাগ করো না বাবা, আমি বুড়ো মানুষ, কি বলতে কি বলে ফেলেছি। তুমি চলো, তোমার ভাগ্নেকেও আমি যেতে দেব না। আমি বাতাসিকে বলে দিচ্ছি তোমার ভাগ্নেকে তার ঘরে বসাবে। আগে তো ঘরখানা খালি পড়ে থাকতো, এই কমাস হলো বড়বাবু বাতাসিকে এনে ওখানে তুলেছে। প্রকাশ মামা সদানন্দের দিকে চাইলে, বললে, কিরে, থাকবি তুই? এরা এত করে বলছে। সদানন্দ বললে, না, আমি আর থাকবো না এখানে। মাসি বললে, কিন্তু এত রাত্রিরে কোথায় যাবে বাবা? গাড়ি ঘোড়া ট্রাম বাস তো বন্ধ সব। রাত্রিটা অন্তত আমার এখানে কাটাও। তোমার মামা আমার পুরনো খদ্দের, খদ্দের হলো গিয়ে লক্ষ্মী। তোমরা চলে গেলে কি ভালো হবে বলতে চাও? আমার অকল্যাণ হয় তাই কি চাও বাবা তোমরা? প্রকাশ মামাও বললে, ওরে যাকগে, যা হয়ে গেছে হয়ে গেছে, তুই থেকে যা। একটা রাত্রিরের তো মামলা, কাল ভোরবেলা উঠেই ট্রেন ধরে নবাবগঞ্জে চলে যাব। কিন্তু ঘরের মধ্যেই বাধা পড়ল। বাইরের দরজায় যেন কারা এসে হাজির হলো। মাসি ভেতর থেকেই বলে উঠল, কে গো, কে ওখানে? কিন্তু তার আগে গিরিধারী দৌড়ে এসেছে, মাসি, বড়বাবু এসেছে। বড়বাবু কথাটা শুনেই মাসি যেন কেমন চঞ্চল হয়ে উঠল। বললে, ও মা, বড়বাবু, নিয়ে আয় নিয়ে আয়, ভেতরে ডেকে নিয়ে আয়। সঙ্গে সঙ্গে এক ভদ্রলোক ভেতরে ঢুকল। বেশ লম্বা চওড়া দশাশয়ী চেহারা, পায়ের জুতো মশমশ আওয়াজ করছে, কোট প্যান্ট পরা ভব্যসভ্য মানুষ, মুখে সিগারেট, গায়ে ভুরভুর করছে মদের সুগন্ধ। মাসি সামনে গিয়ে যেন একেবারে জুজু হয়ে দাঁড়ালো। বললে, আসুন বড়বাবু, কি ভাগ্যি আমার, আপনার চরণের ধুলো পড়ল আজ আমার বাড়িতে। আজ কার মুখ দেখে উঠেছিলুম। বড়বাবু কোনো দিকে না চেয়ে জিজ্ঞেস করলে, বাতাসি আছে? মাসি বললে, আছে বই কি বড়বাবু, বাতাসি আপনার জিনিস, যাবে কোথায়? আসুন আসুন। তারপর চেঁচিয়ে ডাকলে, হলো বাতাসি, কোথায় গেলি রে? কে এসেছে দেখ, তোর বড়বাবু এসেছে। বড়বাবু, সদানন্দ, প্রকাশ মামা, রাধা সকলকে পাশ কাটিয়ে সোজা বাতাসির ঘরের দিকে চলতে লাগলো। সামনে দিয়ে যাওয়ার সময় সদানন্দ হঠাৎ ভদ্রলোকের মুখটা দেখেই চমকে উঠেছে। এ সেই পুলিশ ইন্সপেক্টরটা না? এই লোকটাই তো তাকে থানার হাজতে বারবার জেরা করেছিল। এই লোকটাই তো তাকে জেরা করতে গিয়ে কখনো শাসিয়েছিল, কখনো ভয় দেখিয়েছিল, কখনো লোভ দেখিয়েছিল, আবার কখনো মিষ্টি কথা বলেছিল। আসলে কি এরাও সব এই রকম? এই সব লোক দিয়েই কি এরা চোর ডাকাত গুন্ডা ধরবে? এরাই রাজত্ব চালাবে? রেলবাজার কিংবা নবাবগঞ্জের সঙ্গে তাহলে কলকাতা শহরের কোনো তফাৎ নেই? প্রকাশ মামার গলা শোনা গেল হঠাৎ, কিরে, কি দেখছিস? দেখলি তো কত বড় বড় লোক এখানে আসে। দেখতে টিনের চালের বাড়ি হলে কি হবে, এখানে যারা আসে তারা সবাই আমাদের মতো ভদ্রলোকের ছেলে, জানিস? তোকে আমি বাজে জায়গায় নিয়ে এসেছি ভাবিসনি, একেবারে খানদানি বাড়ি। কিন্তু সদানন্দর কানে এসব কথা ঢুকল না। তার মাথায় তখন অন্য কথা ঘুরছে। আগে প্রকাশ মামার ওপর তার ঘেন্না হচ্ছিল,
কিন্তু প্রকাশ মামা তাকে এখানে না নিয়ে এলে তো সে এই শহরের আর একটা দিক দেখতেও পেত না, জানতেও পারত না যে দিনের বেলা যাদের দেখে মানুষ শ্রদ্ধা করে, ভয় পায়, সমাজের গণ্যমান্য বলে মাথা উঁচু করে বেড়ায়, রাত্রের অন্ধকারে তাদের আর এক চেহারা, আর এক রূপ, আর এক প্রবৃত্তি। আজ এ পর্যন্তই। উপন্যাসের 'ত্রয়োবিংশ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।